আচ্ছা, তাহলে আজকে হলো আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 5। সবাই কি রেডি? পিছনে কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা মূলত আজকে আলোচনা করব ফেসবুকের জব সেগমেন্টগুলো। ফেসবুকের জব সেগমেন্ট মানে ফেসবুকে টোটাল কী কী ধরনের কাজ পাওয়া যাবে সেগুলো, আর বায়ার আমাদেরকে কাজগুলো কীভাবে করতে বলবে। এখন আমাদেরকে পুরোপুরি একটা কাজ করতে বলবে, আবার হয়তো কোনো একটা কাজের ছোট্ট একটা অংশ করতে বলবে। তো আমরা আজকে আলোচনা করব যে কী কী ধরনের সেগমেন্ট হতে পারে, ফেসবুকের কাজের কী কী অংশ থাকতে পারে। আমরা প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব, আর প্রত্যেকটা অংশের কাজ কীভাবে করব সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আমরা আজকে সরাসরি আপওয়ার্কে যাব, আপওয়ার্কের বায়ারের রিকোয়ারমেন্টগুলো দেখব, দেখে আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে কাজগুলো করবো সেটার আমরা প্ল্যানিং করব এবং আমি কাজগুলো করে দেখাবো। ঠিক আছে? আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি, আপনি ধরেন একটা গল্প পড়ছেন, আমরা স্কুলে থাকতে যেভাবে পড়তাম, পুরো একটা গল্প পড়লাম, গল্পটা যদি মূল গল্পটা যদি আপনার জানা থাকে, তাহলে ওই গল্প থেকে যত ধরনের কোশ্চেন হোক না কেন আপনি পারবেন না। ঠিক আছে? তো আমরা এই 4টা ক্লাসে শিখলাম মূল গল্পটা। ঠিক আছে? ফেসবুকে যত ধরনের কাজ হতে পারে সবগুলোর কাজের আমরা মূল গল্পটা শিখলাম। এখন আমরা দেখব এই গল্প থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে? আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, জব সেগমেন্ট এবং আপওয়ার্ক জব অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে আমরা মূলত 4টা ক্লাস আমরা কি শিখলাম? 4টা ক্লাস আমরা কি শিখলাম? মানে আমরা যে কাজটা শিখলাম সেই কাজটা করে আমরা কি কারোর জন্য কোনো কিছু করতে পারবো? কি করতে পারবো? মানে আমরা যে কাজটা শিখলাম এটা দিয়ে আমরা কারো কোনো কাউকে কোনোভাবে বেনিফিট করতে পারবো? কীভাবে পারবো? বাইরের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটা সেবা দিতে পারবো। আমরা যে 4টা ক্লাস শিখলাম, 4টা ক্লাসে আমরা যা শিখলাম, আমরা কি একটা সেবা দিতে পারবো। সেই সেবাটা কি? যে কোনো একটা কোম্পানিকে, হোক সেটা ছোটো কোম্পানি অথবা বড় কোম্পানি, হোক লোকাল কোম্পানি অথবা গ্লোবাল কোম্পানি, আমরা তার প্রোডাক্টগুলোকে তার এক্সপেক্টেড রিজিওনাল এরিয়াতে আমরা স্প্রেড করতে পারবো। তাই না? কোনো একজন চিটংয়ের কোনো একটা কোম্পানি অথবা চিটংয়ের কোনো একটা ছোটো একটা কোম্পানি যদি আমাদেরকে বলে যে আমার কাস্টমার চিটংয়ে, তুমি চিটংয়ের মধ্যে শুধুমাত্র আমার এগুলো স্প্রেড করো, আমরা সেটা করতে পারবো। যদি বলে সারা বাংলাদেশে করো, পারবো না? যদি বলে আমার প্রোডাক্ট, আমি চিটংয়ের কোম্পানি বাট আমি প্রোডাক্ট সেল করবো আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, আমরা সেটা করে দিতে পারবো না? পৃথিবীর যে কোনো এলাকাকে টার্গেট করে আমরা কি কাজ করতে পারবো। আবার যদি কোনো বায়ার বলে, যেমন কোকাকোলা অথবা বাটা, বললো কি যে আমার ক্লায়েন্ট হচ্ছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে, তুমি সারা পৃথিবীতে প্রচার করো, সেটা করতে পারবো না? আচ্ছা, তো আমরা যেটা দেখলাম যে ফেসবুক মানুষ ইউজ করে এবং ফেসবুক ব্যবহারকারীর কাছে আমরা কীভাবে মেসেজটা পৌঁছাবো। তো আমরা যতটুকু শিখলাম, আমরা ফেসবুকে কাজ করব, বাট আমাদের ফেসবুকের যে অ্যাডভার্টাইজিংটা সেটা শুধু ফেসবুকের কাস্টমারদের মধ্যে সীমাবদ্ধ না, তাই না? আমরা গত ক্লাসে এটা আমরা শিখছিলাম। আমরা কাজ করবো ফেসবুকে, কিন্তু যদি কোনো মানুষ ফেসবুক ইউজ না করে, আমরা তার কাছেও আমরা মেসেজটা পৌঁছাতে পারতেছি। ঠিক না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো যে বায়ার আমাদেরকে কীভাবে কাজগুলো দিতে পারে। তাহলে যে কোনো বায়ার, যে কেউ যদি আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্টটা অনলাইনে সেল করতে হবে, আমরা সেটা করতে পারবো না? যদি বলে যে সারা বাংলাদেশে স্প্রেড করো, আমরা সেটাও পারবো। যদি বলে যে কোনো একটা শহরে স্প্রেড করো, আমরা সেটাও পারবো। তো আমেরিকানে কোনো একটা বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা এখান থেকে করে দিতে পারবো না? আচ্ছা, এখন আমাদের কী কী কাজ হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমাদের ইয়ারটার নাম কী ছিল গত ক্লাসে? একটা হচ্ছে ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, আর একটা হচ্ছে বিউটি টিপস ফর অল।
আচ্ছা, এখন আমাদের আপওয়ার্কের যে কাজগুলো বায়ার দিবে সে ধরনের সেখানে দুই ধরনের বায়ার থাকবে, একটা হচ্ছে ছোটো বায়ার, একটা হচ্ছে বড় বায়ার। এখন ছোটো বায়ার যারা, তারা অত কিছু বুঝতে চাইবে না, তারা বলবে যে আমার এই প্রোডাক্টটার আমি কি চাই, আমি আমার সেল বাড়াতে চাই, আমি বর্তমানে সেল করি এত, আমি আমার সেলটা 10 গুণ বাড়াতে চাই। এখন ফেসবুক সম্পর্কে সে খুব একটা জানে না, সে প্ল্যাটফর্ম সম্পর্কে খুব একটা জানে না, বুঝে না। এখন সে আপনাকে বলবে কি যে আমি কি করতে চাই, আমাকে কাজ করে দাও। আমার আলটিমেট রেজাল্ট কি? ছোটো ভাইয়ের আমাদেরকে যেটা বলবে যে তুমি কাজ করো, তুমি কি কাজ করে সেটা আমি দেখবো না, জাস্ট আমার সেলটা বাড়তেছে কি সেটা আমি দেখবো। ঠিক আছে? তো আমরা কাজ করলে তার কি সেল বাড়বে। ঠিক আছে? তো ছোটো ভাইয়েরা আমাদেরকে পুরোপুরি কাজটা দিবে এবং এই ব্যাপারে আমরা কী করতেছি এটা সম্পূর্ণ আমাদের স্বাধীনতা থাকবে। ঠিক আছে? সে দেখবে আলটিমেট রেজাল্টটা। আর যারা বড় ভাইয়ার আমাদেরকে কী দিবে না, সম্পূর্ণ কাজটা দিবে না। এখন যদি বড় কোম্পানি হয় তাহলে বড় কোম্পানিতে এটা নিয়ে কাজ করবে কমপক্ষে 100 জন মানুষ, একটা ফ্যান পেজ নিয়ে কাজ করবে অথবা ফেসবুকে মার্কেটিং করবে কমপক্ষে 100 জন মানুষ। তো 100 জন মানুষের মধ্যে তাদের মধ্যে কি কিছু মানুষকে দেবে পোস্ট তৈরি করার জন্য, কিছু মানুষকে দেবে লাইক বাড়ানোর জন্য, কিছু মানুষকে দেবে লিঙ্ক বিল্ডিং করার জন্য। আমি কি বুঝতে পারছি? তো বড় কোম্পানিতে যদি কাজ করেন আপনি একটা সেগমেন্টের কাজ করতে পারবেন, ছোট্ট একটা অংশের কাজ করতে পারবেন। আর যদি ছোটো কোম্পানিতে করেন অথবা কোনো ইন্ডিভিজুয়াল প্রোভাইডারের আন্ডারে কাজ করেন তাহলে কী করতে পারবেন, আপনি আপনার স্বাধীনতা মতো ফার্স্ট টু লাস্ট কাজটা করার সুযোগ পাবেন। আমি কি বুঝতে পারছি? বাট বড় কোম্পানিতে হলে কি আপনি পাবেন ছোট্ট একটা অংশের কাজ। হ্যাঁ, তো একটা ছোটো কোম্পানি যদি আপনাকে কাজ দেয় যে আমি ফেসবুক নিয়ে অত কিছু বুঝি না, আমার এই প্রোডাক্টটা আমি কি ইম্পোর্ট করছি, এখন আমি এটা সেল করতে চাই, সারা বাংলাদেশে আমি এটা সেল করতে চাই, আমরা তার কাজটা করে দিতে পারবো না? আমরা কি করব? আমরা যা শিখছি, আমরা যেগুলো শিখছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেগুলো অ্যাপ্লাই করব। আমার মুখোমুখি একটু বলুন তো আমরা কীভাবে করবো। মনে করেন কোনো একজন বায়ার চায়না থেকে মোবাইল ইম্পোর্ট করলো, এখন সে চাচ্ছে সে পেপার অ্যাড দেবে না, টিভিতে অ্যাড দেবে না, কোথাও কিছু করবে না, পেপারে টিভিতে অ্যাড দিয়ে কোনো টাকা খরচ করবে না, সে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমেই কী করবে, প্রোডাক্টের মার্কেটিং করবে। এখন সে আপনাকে অ্যাপয়েন্ট করলো, আপনাকে বললো যে আমি পার মান্থ তোমাকে 1 লাখ টাকা করে দেবো, এখন আমার এই প্রোডাক্টগুলো মার্কেটিং করে দেবো। আমরা কাজটা কীভাবে করবো? শুধুমাত্র ফেসবুকের মাধ্যমেই। আমাকে স্টেপগুলো বলেন। প্রথমে কি করব? প্রথমে আমরা ক্লায়েন্ট সম্পর্কে বুঝবো, ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে বুঝবো। ঠিক আছে? ক্লায়েন্ট সম্পর্কে বুঝবো, ক্লায়েন্টের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য কি প্রোডাক্ট সম্পর্কে বুঝবো, প্রোডাক্টের কিছু রিভিউ তৈরি করবো, প্রোডাক্টের কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী গুণাবলী আছে সেগুলো আমরা করবো। আমরা ফার্স্ট প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো। একটা প্রোডাক্টের অনেকগুলো গুণাবলী থাকতে পারে, কিন্তু আমরা সেই গুণাবলীটাকে আমরা কি করবো, ফোকাস করব, যেটা মানুষের বর্তমান চাহিদা আছে এবং যেটা কি মানুষের প্রয়োজন। ঠিক আছে? যেমন আমরা যদি মোবাইল ইম্পোর্ট করি, মোবাইল সেল করি, তাহলে কোনটা বলবো, কোন কথাটা আগে বলবো? ব্যাটারির কথাটা আগে বলবো, কারণ এটার চাহিদা আছে এবং কি এটা মানুষের বিশেষ প্রয়োজন। তাহলে কোনো একটা মোবাইল কেনার আগে মানুষ আগে দেখে এটা ব্যাটারির চার্জ কতক্ষণ থাকবে, এটা স্টেবল কিনা। ঠিক আছে? কারণ স্মার্টফোন সবগুলো সেম, সবগুলোতে ফ্যাসিলিটি সেম। ঠিক আছে? তো সেই জন্য যে প্রোডাক্টের আছে সেটা আমরা আগে দেখবো এবং সেটা দিয়ে আমরা ফোকাস করবো। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লাগবো সেটা আমরা কি একটা প্ল্যানিং করবো। এরপরে কী করবো? ফ্যান পেজ খুলবো, তাই না? ফ্যান পেজ খুলবো, দুরকম ফ্যান পেজ, একটা হচ্ছে প্রোডাক্টের ফ্যান পেজ মানে কোম্পানি ফ্যান পেজ, আরেকটা কি ইনফরমেশন ফ্যান পেজ। আচ্ছা, প্রোডাক্টের ফ্যান পেজ আমরা ইনফরমেশন ফ্যান পেজ অনেকগুলো খুলবো, আর প্রোডাক্টের ফ্যান পেজ খুলবো একটা। মানুষকে আমরা ইনফরমেশন ফ্যান পেজটাকে আমরা কী করবো, স্প্রেড করবো, মানুষ ওইখানে যাবে, ওখান থেকে লিঙ্ক বিল্ডিং হয়ে এখান থেকে ডাইভার্ট হয়ে মানুষ কোথায় আসবে, আমাদের মূল পেজে আসবে। মূল পেজে এসে আমাদের এই প্রোডাক্টগুলোকে দেখবে, তাই না? দেখার পর এখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পাবে, আমাদের ডেলিভারি সিস্টেম, পেমেন্ট কীভাবে করবে সব কিছু এখানে বিস্তারিত পাবে এবং সে অনলাইন থেকে জিনিসটা কিনতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ছোটো কোম্পানির ক্ষেত্রে। আর বড় কোম্পানি যদি আপনাকে কাজ দেয়, তাহলে বড় কোম্পানিতে ধরেন 100 জন কাজ করে, 5 জনকে দিল লাইক বাড়ানোর জন্য, 5 জনকে দিল পোস্ট তৈরি করার জন্য, 5 জনকে দিল লিঙ্ক বিল্ডিং করার জন্য। এখন আপনি আছেন কোথায়? লিঙ্ক বিল্ডিংয়ের দলে। ঠিক আছে? তাহলে আপনাকে কী করতে হবে? শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং। আবার 5 জনকে যে লিঙ্ক বিল্ডিং আছে, 5 জনে কি রকম লিঙ্ক বিল্ডিং করবে না। একজনকে দিল ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করার জন্য, আরেকজন দিল ব্লগ সাইটে লিঙ্ক বিল্ডিং করার জন্য, আরেকজনকে দিল নিউজ সাইটে লিঙ্ক বিল্ডিং করার জন্য। ঠিক আছে? তো আপনার কাজের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, এবং কোথায় লিঙ্ক বিল্ডিং করা, আপনি শুধুমাত্র নিউজ পেপারে লিঙ্ক বিল্ডিং করবেন। আমি কি বুঝতে পারছি? বড় একটা কাজ থেকে কাজের শাখা থেকে কোথায় উপশাখা। ঠিক আছে? যদি বড় কোম্পানিতে কাজ করেন, তাহলে বড় কোম্পানিতে কাজ করলে ওরা ওই টার্গেট নিয়ে ভাবে না, কারণ এই কাজটা করলে টার্গেট কী হবে সেটা তো ওরা জানে।
ঠিক আছে? তো ওরা শুধুমাত্র যেটার উপর গুরুত্ব আরোপ করে যে আপনি সঠিকভাবে কাজটা করতে পারতেছেন কিনা, সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা। আর ছোটো কোম্পানি যেটার ব্যাপারে গুরুত্ব আরোপ করে তার আলটিমেট রেজাল্ট আসতেছে কিনা, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে সেল। আমি কি বুঝতে পারছি? ছোটো কোম্পানিতে কাজ করার সুবিধা হচ্ছে আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারবেন, কিন্তু এখানে কি আছে, বাইন্ডিংস আছে। এখানে কোম্পানির ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটার ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আর বড় কোম্পানিতে কাজ করার অসুবিধা হচ্ছে এখানে আপনার স্বাধীনতা নাই, কিন্তু কি আছে, আপনার এখানে কাজ করার স্বাধীনতা নেই। আপনাকে যে কাজটা করতে দেবে সেই কাজটা আপনাকে করতে হবে, এর বাইরে আপনি আর কোনো কিছু করতে পারবেন না, পুরো কাজটা আপনি করার সুযোগ পাবেন না। কিন্তু এখানে আপনার কাজ নিয়ে কোনো টার্গেট নাই যে আপনাকে কতটুকু কাজ হইতে হবে অথবা না হইতে হবে, এই ধরনের কোনো টার্গেট নাই। আমি কি বুঝতে পারছি? চাবি কোথায় রাখছি? হ্যাঁ, আচ্ছা। আতাউর চাবিটা আমার ড্রয়ারে রাখো। আচ্ছা, আমরা এখন কাজের সেগমেন্টগুলো দেখবো, কি কি সেগমেন্ট হতে পারে। হ্যাঁ, বলেন। এক নম্বর হচ্ছে ফ্যান পেজ তৈরি করা। ফ্যান পেজ ক্রিয়েট প্লাস কি সাজানো, তাই না? ক্রিয়েট প্লাস ফ্যান পেজে ডিজাইন করা। 2 নম্বর কি গ্রুপ পেজ তৈরি করা। গ্রুপ পেজ ক্রিয়েট প্লাস ডিজাইন। আপনারা কি ফ্যান পেজ এবং গ্রুপ পেজ তৈরি করতে পারবেন? সবাই পারবেন? আচ্ছা। 3 নম্বর হচ্ছে পোস্ট তৈরি করা। পোস্ট। 4 নম্বর হলো কি করা, বলেন। সিস্টেমেটিক্যালি কাজগুলো চিন্তা করা না, পোস্ট তৈরি করা, পোস্ট তৈরি করার পরে কি করা, লিঙ্ক বিল্ডিং করা। লিঙ্ক বিল্ডিং মানে কি, অফ পেজ অপটিমাইজেশন, মানে অফ পেজ অপটিমাইজেশন করা। 5 নম্বর হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করা, তাই না? অন পেজ। ছয় নম্বর বলেন, লাইক বাড়ানো। আচ্ছা, লাইক বাড়ানো। না না, লিঙ্ক বিল্ডিং এর কাজ আলাদা, লাইক বাড়ানোর কাজ আলাদা। যদি আপনাকে যদি টার্গেট দেয় লাইক বাড়াতে হবে, ঠিক আছে, তখন লাইক বাড়ানোর জন্য শুধু লিঙ্ক বিল্ডিং না, লাইক বাড়ানোর জন্য আমরা আরও কিছু কাজ আছে, আমি এটা নিয়ে আলোচনা করবো। লাইক বাড়ানোর জন্য কী কী কাজ করতে হবে আমাদেরকে, 3-4টা কাজ আপনাকে একসাথে করতে হবে লাইক বাড়ানোর জন্য। আর যদি বলে লিঙ্ক বিল্ডিং করতে, আপনি শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংয়ে করবেন। 7 নম্বর পোস্টের, হ্যাঁ ওইটা আমরা পোস্ট ক্রিয়েট করার সময় করব। হ্যাঁ, বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, ব্লক পেজ ক্রিয়েট করে জিনিসটা কি, ব্লকে লিঙ্ক বিল্ডিং করা। ওইটা তো আমি লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আছে, সব জায়গায় লিঙ্ক বিল্ডিং করা। তারপর হচ্ছে পজিটিভ কমেন্টস করা। তারপর হচ্ছে নেগেটিভ কমেন্টস মুছে দেওয়া। তারপরে
তারপর হচ্ছে ফেসবুকের মনিটরিং করা। মনিটরিং আমি দেখিয়েছিলাম, মনিটরিং করা। আচ্ছা, আমরা আবার একটা একটা করে আলোচনা করি। আমরা প্রথমে এটা দেখি, সবচেয়ে বেশি কাজ যেটা পাবেন ফেসবুকের মধ্যে, বাকি কাজগুলো হচ্ছে ছোটো কাজ। সবচেয়ে লেংথি কাজ যেগুলো এবং দীর্ঘমেয়াদী কাজ যেগুলো, একটা হলো পোস্ট তৈরি করা, আরটা হচ্ছে লাইক বাড়ানো। ঠিক আছে, যেমন অন পেজ অপটিমাইজেশন, এটা যখন আপনি ফ্যান পেজ তৈরি করবেন, তৈরি করার সময় আমরা অন পেজ অপটিমাইজেশন করে দিতে পারি। এটা মাত্র 5 মিনিটের কাজ। একটা ফ্যান পেজকে অপটিমাইজ করা, এটা কতক্ষণ? অন পেজ অপটিমাইজ করা এটা সহজ না? একদমই সহজ কাজ। বাট অফ পেজ অপটিমাইজ করা, লিঙ্ক বিল্ডিং করা, এটা অনেক কঠিন না? এটা অনেক দীর্ঘমেয়াদী কাজ। এই কাজটা হচ্ছে লিমিটেড, এই কাজটা শেষ হয়ে যাবে 5 মিনিট করলে কাজটা শেষ। কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা এটা 5 বছর করলে শেষ হবে। এটা এই কাজের কোনো শেষ নেই। পোস্ট ক্রিয়েট করা, এই কাজের কোনো শেষ আছে? এই কাজের কোনো শেষ নাই। এটা হচ্ছে প্রতিদিনই করতেই হবে, তাই না? একটা ফ্যান পেজের মূল প্রাণশক্তি কি? পোস্টগুলো যদি ভালো বানার হয়, তাহলে এখানে কি অবধারিতভাবে এখানে লাইক করবে এবং এই পোস্টগুলো অনেক বেশি শেয়ার হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো শেয়ার হবে এবং ভিউয়ার অটোমেটিক্যালি বাড়বে, তাই না? ভালো পোস্টের একটা ফ্যান পেজকে পপুলার করার জন্য অবশ্যই কি লাগবে? পোস্ট। ভালো পোস্টটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো পোস্টও হতে হবে, লিঙ্ক বিল্ডিংও করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এটা অনেক বেশি কাজ পাওয়া যায়। তারপর আমি আগে এই কাজগুলো নিয়ে আলোচনা করি, যে কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, কোনো বাইরে যদি আপনাকে বলো পোস্ট তৈরি করতে, পোস্ট ক্রিয়েট, তাহলে পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব? আমাদের একটা ভালো মানের পোস্ট তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমত লাগবে ওয়েব স্ক্র্যাপিং, মানে ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা। আমি আপনাদেরকে একটু দেখাই বিষয়টা। ভালো মানের পোস্ট তৈরি করার জন্য যেটা যেটা দরকার, এটা আমাদের এর আগের ফেসবুক শুরু করার আগে আমরা যে ক্লাসে ছিলাম, ওটা ওয়েব কন্টেন্ট তৈরি করা। আপনাদের কি মনে আছে? ওয়েব কন্টেন্ট তৈরি করা। যাক, অনেকে পান নাই, আপনারা যারা ওয়েব কন্টেন্টের ক্লাসটা পান নাই, আপনারা এখান থেকে ক্লাসগুলো কালেক্ট করে নেবেন। এই যে এখান থেকে দেখুন, ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 1 থেকে শুরু করে ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 6 পর্যন্ত। এখানে 6টা ক্লাস। এখানে 6টা ক্লাস শুধুমাত্র কি নিয়ে? 6 দুগুণ প্রায় 12 ঘন্টা। এখানে আমি 12 ঘন্টা আলোচনা করতে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করা নিয়ে। কন্টেন্ট বলতে ফেসবুকের পোস্ট, ওয়েবসাইটের পেজ, ঠিক আছে, মানে ওয়েবের মধ্যে যে কোনো কিছু লেখা, সেই লেখার জন্য আমরা ইনফরমেশন কীভাবে কালেক্ট করব, ইনফরমেশন কালেক্ট করার পর সেগুলো আমরা কীভাবে রিঅ্যারেঞ্জ করব এবং কীভাবে আমরা লেখাগুলোকে কোনো একটা আর্টিকেল কীভাবে লিখবো, প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবো, ফেসবুকের ফ্যান পেজ কীভাবে লিখবো, আমরা নিউজ রিপোর্ট কীভাবে লিখবো, প্রেস রিলিজ কীভাবে লিখবো, এই সব কিছু মূলত একই রকমের, প্রায় কাছাকাছি না? তো এই 6টা ক্লাস আপনারা দেখবেন এবং এটা দেখার পর আপনারা ভালোভাবে ওয়েব কন্টেন্টগুলো লিখতে পারবেন। এবং এই ক্লাসটা আমি এই বেছে নিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? ওয়েব কন্টেন্ট তৈরি করে আমি এই বেছে নিয়েছিলাম। ফেসবুকের সিকুয়েলটা শুরু করার আগে আমরা এই ক্লাসটা করেছিলাম, এটা গত মাসে। আপনাদের কি মনে আছে? আপনি করেন নাই ক্লাসটা? কে করেন নাই? কে করতে পারেন না ক্লাসটা? আচ্ছা, ঠিক আছে হাতে মানে আপনারা এখান থেকে পেন ড্রাইভে করে নিয়েন। ঠিক আছে, ক্লাসটা আবার এই বেচে হবে, বাট তারপর আপনারা ক্লাসটা ইয়াতে করে নিয়েন। কারণ ফেসবুকের সবচেয়ে বড় কাজ হচ্ছে কি? পোস্ট তৈরি করা। কারণ যে কোনো একটা ফ্যান পেজ তৈরি করা 5 মিনিটের কাজ, তাই না? ফ্যান পেজকে ডেভেলপ করা, ফ্যান পেজকে সাজানো, অন পেজ অপটিমাইজ করা, এগুলো খুব ছোটো কাজ, তাই না? এগুলোর জন্য খুব বেশি কি কাজ করতে হয় না। কিন্তু ফ্যান পেজের পোস্ট করার জন্য প্রত্যেক দিন পোস্ট তৈরি করতে হবে, রিলেভেন্ট পোস্ট তৈরি করতে হবে না? একটা ফ্যান পেজে যদি রিলেভেন্ট পোস্ট আসে, তাহলে মানুষ ওই পেজে লাইক করবে এবং ওই পেজকে ফলো করবে। যদি ওই পেজে যদি রিলেভেন্ট পোস্ট না থাকে, তাহলে কোনো মানুষ ওই পেজকে ফলো করবে? তাহলে রিলেভেন্ট পোস্ট যদি হয়, ভালো মানের পোস্ট যদি হয়, তাহলে এসইও না করলেও অটোমেটিক্যালি একটা শেয়ার হবে। এক বন্ধু যদি এটা পড়ার পর যদি সে মনে করে যে আমার অমুক বন্ধুর জন্য এই জিনিসটা প্রয়োজন, তখন সে শেয়ার করবে না? এটা শেয়ার করবে, ট্যাগ করবে, অনেকভাবে এটা কী হবে? ছড়াবে। ইভেন আপনার সোশ্যাল মিডিয়ার লেখাগুলো কি যাবে? অন্য প্ল্যাটফর্মে যাবে না? সাকিব আল হাসান যদি তার ফেসবুকের পোস্টে কোনো একটা কিছু লেখে, এটা কোথায়? এটা মিডিয়াতে চলে আসে না? আমাকে বুঝতে পারছি? তো আপনি কোনো একটা ইনফরমেটিভ পোস্ট কিছু যদি আপনি ফেসবুকে লেখেন,
এবং অনেকগুলো নিউজ আছে যেগুলো ফেসবুক থেকে উৎপত্তি হয়, তাই না? অনেক ধরনের নিউজ আছে যেগুলো ফেসবুক থেকে উৎপত্তি হয় এবং ফেসবুক থেকে পরবর্তীতে সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসে। তো আপনার পোস্টটা যদি ভালো মানের হয়, পোস্টটা যদি ইউনিক হয় এবং আপনার মৌলিক হয়, তাহলে এটা অবশ্যই কি ছড়াবে। এবং অপটিমাইজেশনের অন্যতম একটা শক্তি হলো এটা, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেকটা বায়ার একটা ফ্যান পেজে কাজ করার জন্য যদি 10 জন লোক যদি কাজ করে, তাহলে ওই 10 জনের মধ্যে প্রায় 8 জনই কাজ করে শুধুমাত্র পোস্ট তৈরি নিয়ে, আর বাকি 2 জন হয়তো অন্য কাজগুলো করে, ঠিক আছে? তো এখন পোস্ট কীভাবে তৈরি করবেন এটা অনেক বড় একটা ব্যাপার, এবং এটা আপনারা এই 6টা ক্লাস করলেই পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। এবং আমি এই ক্লাসেও কিছু আলোচনা করছিলাম পোস্ট কীভাবে লিখবেন, পোস্ট কীভাবে তৈরি করবেন। আপনার কি মনে পড়ে? এটা মেবি প্রথম ক্লাস অথবা সেকেন্ড ক্লাস আমি দেখিয়েছিলাম। কারণ আমরা যখন কোনো একটা অন্য কোনো খাতা কলম দিয়ে যখন লিখি, তখন আমরা কাদের উদ্দেশ্যে লিখি? পাঠকদের উদ্দেশ্যে। আর যখন অনলাইনে কোনো একটা কিছু লিখি, তখন কাদের উদ্দেশ্যে? লেখকদের উদ্দেশ্যে। তারা শুধুমাত্র একটু করে দেখবে, তাই না? তো এখানে উপস্থাপনটা একটু ডিফারেন্ট। আমরা যখন কোনো একটা খাতা কলমে কোনো কিছু লিখবো, আমরা সেটাকে ইলাবোরেট করে লিখবো, তাই না? আর যখন অনলাইনে কোনো কিছু লিখবো, আমরা সেটাকে সংক্ষিপ্ত করে লিখবো, এসেন্সটা লিখবো। প্লাস অনলাইনে লেখার সময় আমরা যেই জিনিসগুলোকে গুরুত্ব দেবো, ছবি, ভিডিও, লিঙ্ক। আমরা খাতা কলমে কোনো কিছু লেখার সময় ওই জিনিসটা কি আমাদেরকে করতে হয় না, এবং ওইটা দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো এখানে জাস্ট উপস্থাপনটা পার্থক্য আছে, আর ইনফরমেশনটাই আছে। আর ইনফরমেশন, আমাদের কোনো ইনফরমেশনের কি কখনো অভাব হবে? আমরা যেটাই লিখতে চাই, যেটাই করতে চাই, ওই বিষয়ে যদি আমরা ন্যূনতম নাও জানি, আমরা সেই বিষয়ে জেনে নিতে পারবো না, ইনফরমেশন কালেক্ট করতে পারবো না। তো আমি এই ক্লাসে দেখিয়েছিলাম, এরপরও এটা এনাফ না। আপনারা এই 6টা ক্লাস কালেক্ট করবেন ইনফরমেশনের লিঙ্ক ওয়েব কন্টেন্ট তৈরি করা। আমি কি বুঝতে পারছি? ওয়েব কন্টেন্ট তৈরি করার এই 6টা ক্লাস আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করে তাহলে কি আপনারা অনেক ভালো মানের কন্টেন্ট লিখতে পারবেন। আর যদি খুব ভালো মানের কন্টেন্ট লিখতে পারেন, তাহলে কোনো একটা কোম্পানিতে যদি আপনি জয়েন করেন, তাহলে ওই কোম্পানিতে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। করা যাবে না? কারণ কোনো একটা কোম্পানি কি, তার সে কোম্পানি যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে কাজটা করাতে হবে না? ততদিন তাকে তার ফ্যান পেজ থেকে তো তার ইনকামের সোর্স তো ওখান থেকে আসবে, তাই না? তো ফ্যান পেজটাকে চালু রাখার জন্য, ফ্যান পেজটা যদি মানুষ সে যদি চালু না রাখে, নতুন নতুন পোস্ট যদি না করে, তাহলে মানুষ কি, যারা নতুন নতুন লাইক আসবে না, উপরন্তু যারা আগে লাইক করছিল তারা আনলাইক করে দেবে না, ঠিক আছে? তার মানে সে গ্রাহক হারাবে। তো একটা ফেসবুকের অন্যতম প্রাণশক্তি হলো পোস্ট। তো আপনি যদি শুধু পোস্ট তৈরি করা শিখেন, ঠিক আছে, আপনি ফেসবুকের 80% কাজে আপনি পারেন, ঠিক আছে? তো যে কোনো বাইরের কাজ যদি আপনি নেন, সারা জীবন ধরে কি কোম্পানির আপনার মানে কন্টেন্ট রাইটারের প্রয়োজনীয়তা কখনোই শেষ হবে না। কোম্পানি যতদিন বেঁচে থাকে ততদিনে কি কন্টেন্ট লিখতে হবে। এখন কাজ করতে করতে হঠাৎ করে মালিক মরে গেল, তাহলে কি হবে? কোম্পানির মালিক হঠাৎ করে মরে গেল, কি হবে? কাজ বন্ধ না? বন্ধ হয়ে যাবে। কোম্পানির মালিক মরে গেলে কি কোম্পানি বন্ধ হবে? স্কয়ারের মালিক মরে গেছে, স্কয়ার কি বন্ধ হয়ে গেছে? কোম্পানি তো কখনো মরে না, তাই না? কোম্পানি হচ্ছে কি অমর সত্তা। তো কোম্পানির মালিক মরে গেলে কোম্পানির ছেলে আসবে, ছেলেও কাজ করাবে, ঠিক আছে? আর যখন তার একটা ফ্যান পেজ যখন ডেভেলপ হয়ে যাবে, তাদের মূল ইয়াটাই আসবে, এটা লাখ লাখ মানুষের কাছে যখন চলে যাবে, তখন এখান থেকে তাদের সেল হবে বেশি। এখানে মেনটেন্যান্সের জন্য যা কস্ট হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ তারা পাবে না। আমি ওয়েব কন্টেন্ট নিয়ে যা বললাম, এগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমি এটা নিয়ে এত বেশিক্ষণ বলার দরকার হচ্ছে, আচ্ছা, এটা নিয়ে আরও এখানে যেটুকু আছে এরপরেও যেটুকু লাগবে। আমরা ওয়েব কন্টেন্টের মধ্যে কী অ্যাড করি? আমরা অ্যাড করি ভিডিও এবং অডিও, তাই না? আপনি এই ভালো মানের ওয়েব কন্টেন্ট তৈরি করতে হলে কয়েকটা জিনিসের, 3টে জিনিসের সমন্বয় লাগবে, 4টা জিনিসের। একটা হচ্ছে টেক্সট, ইনফরমেশনগুলো গ্যাদার করা, আমরা যেটাকে বলি ওয়েব স্ক্র্যাপিং, তাই না? নাম্বার 1। নাম্বার 2 হলো ইমেজ এডিট করা। ফেসবুকের একটা পোস্ট মানে কি, একটা ভালো মানের ইমেজ। যদি একটা সুন্দর ইমেজ যদি না থাকে, সুন্দর একটা ছবি যদি না থাকে, তাহলে কি আপনার পোস্টটা হিট হবে না। তো ইমেজকে এডিট করা, যে কোনো ধরনের ফটোকে এডিট করা, ঠিক আছে? তাহলে ভালো মানের যদি পোস্ট তৈরি করতে চান, আপনাকে ফটো এডিটিং শিখতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং, ঠিক আছে? ভিডিও এডিট করা শিখতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে কি অডিও এডিটিং, ঠিক আছে? তাহলে টেক্সট, ইমেজ, ভিডিও এবং অডিও। তো আমি এখানে 6টা ক্লাসে যেগুলো বলছি, এগুলো শুধুমাত্র টেক্সট নিয়ে।
আমরা ইনফরমেশনগুলো কীভাবে কালেক্ট করবো সেটা নিয়ে, ইমেজ নিয়ে এবং ভিডিও নিয়ে আমরা কি এখানে অল্প করেই বলছি, সামান্য করেই বলছি, এটা এনাফ না। এই ইমেজ নিয়ে এবং ভিডিও নিয়ে আপনারা যেগুলো দেখবেন এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। রাশাদ অফিস কোর্সের ক্লাসগুলো কোথায়? আচ্ছা এখানে পেয়েছে। এই যে ভিডিও এডিটিং, অডিও এডিটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের দুইটা, এগুলো কি ইমেজ এডিটিং, ঠিক আছে। তারপরে ভিডিও এডিটিংয়ের দুইটা, অডিও এডিটিংয়ের একটা, এই মোট 5টা ক্লাস। আপনারা 5টা ক্লাস নিয়ে এই জিনিসগুলো দেখবেন। তাহলে আমি যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে ইনফরমেশন পাবেন ওই 6টা ক্লাসে। ইনফরমেশনগুলো কীভাবে গ্যাদার করবেন এবং কীভাবে ইনফরমেশনগুলো লিখবেন এবং কীভাবে কি আর্টিকেলটা লিখবেন, ঠিক আছে। তারপর এই আর্টিকেল লেখার জন্য, ফেসবুকের পোস্ট তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইন কীভাবে করবেন পাবেন এখানে। তারপরে ভিডিও এডিটিং কীভাবে করবেন, অডিও এডিটিং কীভাবে করবেন এখানে, ঠিক আছে। তো একটা ফেসবুকের পোস্ট সমান কি টেক্সট প্লাস ইমেজ প্লাস ভিডিও প্লাস অডিও প্লাস লিঙ্ক, ঠিক আছে। এই 5টা জিনিস যদি আপনার না থাকে তাহলে এটাকে ভালো মানের পোস্ট বলা যাবে না, ঠিক আছে। এখন এই 5টা জিনিস না করে তো পোস্ট লেখা যায় না। এখন লেখা গেলেও কি হবে না, ওগুলা ভালো মানের পোস্ট হবে না। একজন নন প্রফেশনাল মানুষ এইভাবে যে কোনোভাবে একটা পোস্ট লিখতে পারে, তাই না। বাট আমরা যখন প্রফেশনাল কাজ করবো, উই আর দ্য প্রফেশনাল, আমাদের কাজটা আলাদা হবে না। আমি কি বুঝতে পারছি? তো সুতরাং আপনি যখন কাজ করবেন তখন আপনি যেটা ফিল করবেন যে আমি সাধারণ না, কি অসাধারণ। আপনি যেরকম অসাধারণ, আপনার কাজটা হতে হবে কি অসাধারণ। যেমন বিক্রয়.com-এ যে কেউ পোস্ট করতে পারে, তাই না। কিন্তু আপনি যদি পোস্ট করেন সেটা কী হবে, সাধারণ পোস্ট হবে নাকি অসাধারণ পোস্ট হবে? অসাধারণ পোস্ট হবে, কারণ আপনি অনেক কিছু জানেন যেগুলো সাধারণভাবে মানুষ জানে না। এখানে দেখেন এই যে ভিডিও এডিটিং, আচ্ছা আমরা আজকে শিখবো ভিডিও আনডু রিডু। এটা কোনো ভিডিও হয়েছে না। এখন দেখেন এর খুব ধীরে ধীরে কি হবে। রাশেদ, এটা তো মাউস ক্লিক করলে, আচ্ছা আপনার ভিডিওগুলো দেখতে কোনো অসুবিধা হয়? মানে আমি কোথায় ক্লিক করছি, ক্লিক করার ইয়াটাকে বোঝা যায় না। ক্লিক করলে তো মাউসের কার্সারটা চেঞ্জ হওয়ার কথা, এখানে চেঞ্জ হচ্ছে না কেন? না এইখানে আমি বুঝতে পারছি। আবার আমি না, বৃত্ত তো আসে, বৃত্ত আসার পর বৃত্তটা একটু চেঞ্জ হয়ে যাবে, তো ক্লিক করলে এটা বোঝা যাবে আলাদাভাবে। যদি একটা ইয়া দিই, ধরেন আমি যদি একটা ইয়া দিলাম গুল্লু, এই যে এখন একটা নীল ইয়ে আছে না, নীল সার্কেল, বাট ক্লিক করলে এটা অন্য একটা কালার হয়ে যাবে। মানে আমরা যে ক্লিক করতেছি, ক্লিক করে এটা বোঝা যাবে, ঠিক আছে। ক্লিকটা এখানে ডিসপ্লে হবে, ওইটা অপশনটা আছে, তুমি অপশনটা ইয়ে করে নিও। ওই ক্লিক করলে কেমন হবে এটা আলাদা একটাই আছে, ওই ইয়াতে সেটিংসে গিয়ে, কোথায় এটা হচ্ছে কাসার মানে সেটিংসে গিয়ে ওটা চেঞ্জ করে দিও, ঠিক আছে। এই যে গুলো, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও এডিটিং, এটা হচ্ছে অডিও এডিটিং। আচ্ছা তাহলে আমরা এখন শিখবো অডিও, যাবো অনলাইন কোনটা ভালো, ওটা জাস্ট কি করবো, ঠিক আছে। বিভিন্ন অডিও নিয়ে কাজ করা। এরপর আরও 2টা ক্লাস আছে, গ্রাফিক্সের ক্লাস। আমি কি বুঝতে পারছি? তাহলে ফেসবুকের মধ্যে যদি বলি সবচেয়ে বড় কাজ কোনটা, সবচেয়ে দীর্ঘমেয়াদী কাজ কোনটা, পোস্ট তৈরি করা। আর পোস্ট তৈরি করা মানে কি, পোস্ট সমান কি, হ্যাঁ পোস্ট ক্রিয়েট সমান টেক্সট ইমেজ। আচ্ছা আমি এখানে লেখা আলাদাভাবে লিখি, পোস্ট ক্রিয়েট সমান টেক্সট ইমেজ ভিডিও অডিও, তারপরে লিঙ্ক। তাহলে আপনি যখন কোনো একটা পোস্ট তৈরি করবেন, পোস্ট তৈরি করে কনফার্ম হবেন যে 5টা জিনিস আছে কিনা। এখন এই যে কোনো একটা ছাড়াও কি আপনার পোস্টটাকে পোস্ট বলবে, কিন্তু সেটা কোনো মানসম্মত পোস্ট হবে না। তো এই টেক্সটের জন্য আপনি দেখবেন কয়টা ক্লাস, 6টা ক্লাস, ওয়েব কন্টেন্ট রাইটিংয়ের 6টা ক্লাস।
ইমেজ করার জন্য কী করবেন, ওই ইমেজ এডিটিং, ঠিক আছে, গ্রাফিক্সের 2টা ক্লাস। আপনি এগুলা রাশেদকে অথবা ফরহাদকে বললেই দিবে, সবগুলো একসাথে পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারবেন। ভিডিওর জন্য হচ্ছে ভিডিও এডিটিংয়ের 2টা ক্লাস। অডিওর জন্য হচ্ছে অডিও এডিটিংয়ের একটা ক্লাস। একটা ক্লাস। আর লিঙ্কের জন্য লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিংয়ের 3টা ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা এগুলো যদি করি তাহলে অনেক ভালো মানের পোস্ট আমরা তৈরি করতে পারবো। তো আমি পোস্ট ক্রিয়েট নিয়ে নতুন করে কোনো কিছু বলতেছি না, এবং যেটা অনেক বিষয়টা অনেক ইলেবোরেট, আমি যেটা বিষয়টা নিয়ে আগে আলোচনা করছি আমি জাস্ট লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, আমি ওই সেকেন্ড ক্লাসে সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, আর এটা নিয়ে বিস্তারিত পাবেন আপনি ওয়েব কন্টেন্টের ক্লাসে। আমরা কোন ধরনের পোস্ট দেব, কোন পেজে কোন ধরনের পোস্ট দেব, পোস্টের বিষয়বস্তু কী হবে, এবং সেই পোস্টের জন্য ইনফরমেশনগুলো কীভাবে গ্যাদার করব, ঠিক আছে, আমরা কীভাবে সাবমিট করব, কীভাবে আমরা ইনফরমেশনগুলোকে রিঅ্যারেঞ্জ করব, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ ওখানে বলছি। আর যে কোনো ধরনের পেজ হোক না কেন, সেই বিষয়ে যদি আমাদের বিন্দুমাত্র আইডিয়া নাও থাকে, আমরা তারপরেও ওয়েব স্ক্রেপিং করেই কী করতে পারবো, মানসম্মত ওয়েব কন্টেন্ট আমরা লিখতে পারবো। আমরা ইনস্ট্যান্ট ওটা নিয়ে আমরা স্টাডি করতে পারবো, তাই না? আমরা যেটা জানি না সেটা আমরা ইনস্ট্যান্ট মানে কি জানতে পারবো। পোস্ট ক্রিয়েট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে পোস্ট ক্রিয়েট নিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আমি যে রেফারেন্স ভিডিওগুলোর কথা বললাম, এই ভিডিওগুলো আপনারা অফিস থেকে নিয়ে যাবেন, দেখবেন, দেখার পর যেখানে যেখানে প্রবলেম হয়, যেখানে যেখানে বুঝেন না, সেখানে করে সেগুলোর প্রবলেমগুলো নিয়ে আমার কাছে চলে আসবেন। ঠিক আছে, আমি হয়তো ক্লাসের মধ্যে এগুলো সলভ করবো, অথবা ক্লাস শেষে এগুলো সলভ করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা করলাম, পোস্ট তৈরি করা। এরপর হচ্ছে লাইক বাড়ানো। ফেসবুকের সবচেয়ে বেশিরভাগ কাজ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইক বাড়ানো। এখন লাইক বাড়ানোর কাজটা কি? লাইক বাড়ানোর কাজটা দুই রকমভাবে হয়। একটা হচ্ছে ফিক্সড। বায়ার আপনাকে বলবে যে আমাকে 10,000 লাইক দিতে হবে, 10,000 লাইক যদি দাও তোমাকে আমি $100 দেবো, অথবা $500 দেবো। ঠিক আছে, আবার কিছু বায়ার বলবে যে তুমি তোমার মতো করে কাজ করো, আমি তোমাকে পার আওয়ার পে করবো। ঠিক আছে, তো আপনারা কখনো টার্গেট বেসড কাজগুলো নেবেন না। ঠিক আছে, যদি কোনো বায়ার বলে যে আপনাকে 10,000 লাইক দাও, 10,000 লাইক দিলে তোমাকে আমি $500 দেবো, এটা হচ্ছে টার্গেট। তার মানে আপনি যদি 9,999টা লাইক দেন, ঠিক আছে, সে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে যে আমাকে 1 সপ্তাহের মধ্যে 10,000 লাইক জোগাড় করে দাও। 1 সপ্তাহের মধ্যে যদি 10,000 লাইক জোগাড় করে দিতে পারো, তোমাকে আমি কী দেবো, $500 দেবো। এখন 1 সপ্তাহের মধ্যে, টাইমটা তো লিমিটেড, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি 9,999টা লাইক জোগাড় করে দেন, একটা লাইক বাকি আছে, ঠিক আছে, সে কিন্তু কি আইনিভাবে লিগেলি আপনি কি কোনো ক্লেম করতে পারবেন? কারণ চুক্তি হচ্ছে, অনুযায়ী হচ্ছে। আমি কি বুঝতে পারছি? এখন আপনি ওডাক্সকে কোনো ক্লেম করতে পারবেন না, যে বাইরে আমার পেমেন্ট দিচ্ছে না, এই ওডাক্সকে আপনি কোনো ক্লেম করতে পারবেন না। ঠিক আছে, তো সুতরাং কন্ট্রাকচুয়াল কাজ নেবেন হচ্ছে পার আওয়ার কাজ। আর অনেকগুলো বায়ার আছে, আগে যে কাজটা হইতো ফেক লাইক, ওই যে সফটওয়্যার দিয়ে লাইক বাড়ানো, অটো লাইক, ঠিক আছে, অটো লাইক বা ফেক লাইক। তো এই ফেক লাইক করে বায়ারের কোনো কাজ হয় না। এখন প্রথম দিকে বায়াররা এই বিষয়গুলো বুঝতো না। ঠিক আছে, এখন কোনো বায়ার যদি ফেক ভেবে তার প্রোফাইলে দেখে যে এখানে কয়েক লাখ লাইক আছে, এইটা তো বায়ার বাস কি আত্মতৃপ্তি হইতো, সন্তুষ্ট হইতো, কিন্তু কি আসলে তারা কি আসলে কোনো কাস্টমার? যারা লাইক করছে, এই লাইকের ফলে বায়ারের কি আসলে কোনো লাভ হচ্ছে? আসলে কোনো লাভ হচ্ছে না। তো যে কাজটা করে কোনো লাভ হবে না, সেই কাজটা করে কি ওটা হচ্ছে বায়ারের সাথে একদম স্ট্রেট কি করা, প্রতারণা করা। ঠিক আছে, অটো লাইক দিয়ে কাজ করা অথবা কোনো সফটওয়্যার দিয়ে কাজ করা, ওই কাজটা আপনারা কখনোই করবেন না। যে কাজটা করে বায়ারের লাভ হচ্ছে না, সেই কাজটা কি সেই কাজটা কখনোই করবেন না। তো যেটা করলে বাইরের লাভ হবে সেটা হচ্ছে আমরা যদি রিয়েল লাইক করি, তাহলে বাইরের লাভ হবে। আর আমরা রিয়েল লাইক কীভাবে করবো?
একটা বায়ার কাজ চালু রাখবে কখন? সে এখান থেকে বেনিফিটেড হলে নাকি বেনিফিটেড না হলে। সে যদি দেখে যে লাইক হইতে হতে কি কয়েক লাখ লাইক হয়ে গেল কিন্তু তার এক্সপেক্টেড সেলস বাড়তেছে না, তখন সে সন্দিহান হবে না? ঠিক আছে, তো আগে অনেক ফ্রিল্যান্সার এরকম করতো। ঠিক আছে, তো আপনি বায়ারকে শুরুতেই যেটা এনশিওর করবেন যে আপনি যে লাইকগুলো দেবেন সেগুলো রিয়েল লাইক। আর রিয়েল লাইক দেওয়াটা কি কখনো দিয়ে হয় না, সফটওয়্যার দিয়ে হয় না, আর কখনো কি টার্গেট দিয়ে হয় না যে আমাকে এতদিনের মধ্যে এতটা লাইক আনতে হবে, এটা টার্গেট দিয়ে কখনো হয় না। তো রিয়েল লাইক দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভালো মানের পোস্ট তৈরি করতে হবে এবং লিঙ্ক বিল্ডিং করতে হবে। দুইটা কাজ করতে হবে। ভালো মানের পোস্ট তৈরি করা, তারপর কি করা, লিঙ্ক বিল্ডিং করা। ঠিক আছে, আর মানুষকে কি করা, ওই লাইক দিতে বলা। ঠিক আছে, এখন লাইক দিতে বলা বলতে অনেকগুলো পেজকে আমরা দেখি যে দয়া করে লাইক দেন, এরকম কিছু কথা লেখা থাকে না? ঠিক আছে, আপনারা অভিবে লাগবেন না, কারণ দয়া করে লাইক দেন মানে কি, এটা হচ্ছে নিজের প্রেস্টিজ কমানো, তার কাছে করুণা প্রত্যাশা করা। ঠিক আছে, আপনি একটু নিয়ে বলবেন যে যদি আপনি মনে করেন যে অন্য কারোর জন্য বিষয়টা প্রয়োজন, যদি আপনি মনে করেন যে আপনার জন্য পেজটা ইনফরমেশনগুলো প্রয়োজন, তাহলে আপনি লাইক দিতে পারেন। কারণ লাইক না দিলে পেজটা হারিয়ে যাবে। খুব ভালো একটা পেজ সে পাইলো, ইনফরমেটিভ একটা পেজ পাইলো, এখন ওইখানে যদি সে লাইক দিয়ে রাখে তাহলে সে কি ওই পেজ থেকে প্রচারিত হওয়া সবগুলো জিনিস সে দেখবে। যদি সে লাইক না দিয়ে রাখে তাহলে সে দেখবে না। তো মানুষ যখন কোনো কাজ করে, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক, মানুষ যখন কোনো কাজ করে সে কি অন্যকে লাভবান করে দেওয়ার জন্য কাজ করে নাকি নিজের লাভে কাজ করে? নিজের লাভে কাজ করে। তো আপনি যদি সেভাবে যদি তার কাছে উপস্থাপন হতে পারেন যে আমাকে যদি লাইক দাও তোমার লাভ আছে, ঠিক আছে, ভিউয়ার বেনিফিটেড হবে। এই জিনিসটা যদি ভিউয়ারের মাথায় করতে পারেন তাহলে ভিউয়ার তো নিজে লাইক দিবেই, প্লাস কি আরও মানুষকেও ইন্সপায়ার করবে এটাতে লাইক দেওয়ার জন্য, যে জিনিসটা দরকারি, এখান থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন আসে এখানে লাইক দাও। আর যদি মানুষকে ভিউয়ারকে যদি রিকোয়েস্ট করেন তাহলে সে লাইক দেওয়ার থাকলেও দিবে না, সে সন্দিহান হবে। আমি কি বুঝতে পারছি? এখন লাইক দেওয়ার অন্যতম কি যে ভিউয়ারকে যদি আপনি এনশিওর করতে পারেন যে আমাদের এখান থেকে ভালো ভালো ইনফরমেশন আসে, আমরা প্রতিদিন অনেক ভালো ভালো ইনফরমেশন দিই যেগুলো কি দরকার। ঠিক আছে, তাহলে আমাদের যারা রিলেটেড পারসন তারা আসবে। আপনি যে প্রোডাক্টের মার্কেটিং করবেন সে সম্পর্কে যারা রিলেটেড তারাই আসবে। আচ্ছা, এখন আমার কাছে অনেকে আসে যে লাইক বাড়ানোর জন্য অটো লাইক সফটওয়্যার আছে কিনা, অটো লাইক সফটওয়্যার দেওয়ার জন্য। ঠিক আছে, অনেকভাবেই আসে। তো আমি যেই জিনিসটা স্ট্রিক্টলি আমি কি ডিসকারেজ করি, এখন প্রত্যেকটা প্রফেশনের একটা কি আছে, পবিত্রতা আছে। এখন প্রফেশনে যদি একবার যদি কি করেন, যে কোনো একটা প্রফেশনে, সেটা যে কোনো প্রফেশন হোক না কেন, কোনো প্রফেশনে খারাপ না, বাট যে কোনো প্রফেশন খারাপভাবে করা যায়। ডাক্তারি প্রফেশনটা খুবই ভালো না? কিন্তু ডাক্তার যদি মানুষের কিডনি বিক্রি করে দেয়, ঠিক আছে, সেই প্রফেশনে কি ভালো প্রফেশন বলা যাবে? তাই না? একজন গবেষণা করা, একজন বিজ্ঞানী মানে অনেক ভালো একটা বিষয়, অনেক মহান একটা বিষয়, কিন্তু সেই বিজ্ঞানী যদি ড্রাগ তৈরি করে, সেটা কি আমরা ভালো কাজ বলতে পারি? তো সবগুলো প্রফেশনে কি আছে, প্রত্যেকটা প্রফেশনের উদ্দেশ্য হলে কি মানুষের সেবা করা, কিন্তু সেই প্রফেশনে কি করা যায়, মানুষকে অনেকভাবে ঠকানো যায়। কিন্তু যেটা মানুষকে ঠকানোর জন্য প্রফেশন, সেটা কখনো কি সেটা দিয়ে হালকা কি করা যায়, টেম্পোরারি কিছু টাকা ইনকাম করা যাবে। ঠিক আছে, হয়তো 3 মাস, হয়তো 6 মাস, এরপরে কি আর থাকবে? কিন্তু যেটা রিয়েল প্রফেশন, সেটা টাকাটা কম আসবে, ধীরে ধীরে আসবে, কিন্তু সেটা সারা জীবন ধরে কি লং লাস্টিং হবে। আমি কি বুঝতে পারছি? আর যদি আপনি বায়ারকে যদি দেওয়ার চিন্তা করেন, যদি কোনো আমি বায়ারকে কি লাভবান করে দেবো, একজন বায়ার আপনার কাছে আসবে কেন? সে নিজে লাভবান হওয়ার জন্য। তো সে যদি নিজে লাভবান না হয়, আলটিমেটলি সে তো আপনাকে রাখবে না, সে তো কাজ করাবে না। ঠিক আছে, তাকে যদি আপনি লাভবান করে দিতে পারেন, তার যদি কাজ করে দিতে পারেন, সে সারা জীবন আপনাকে করবে। তো এখন লাইক বাড়ানোর যে কাজগুলো, আমরা কোন কাজগুলো নেব, ফিক্সড প্রাইজের নাকি পার আওয়ার কাজগুলো? আমি আপনাদেরকে স্ট্রিক্টলি মানা করতেছি যে ফিক্সড প্রাইজের কাজগুলো নেওয়া যাবে না। ঠিক আছে, লাইকের যে ফিক্সড প্রাইজের কাজগুলো আমরা সেগুলো স্ট্রিক্টলি অ্যাভয়েড করব। কোন কাজগুলো নেব? পার আওয়ার। এখন পার আওয়ারের কাজগুলো মানে কি, আপনি আপনার মতো করে কাজ করতে থাকবেন, কি হবে, আপনি আপনার মতো করে কাজ করতে থাকবেন, কি হবে, লাইক আসবে।
এবং যেটুকু লাইক আসবে ওটুকু হচ্ছে রিয়েল, ঠিক আছে? তো কোনো একটা রেস্টুরেন্টের জন্য আমরা কি লাইক বাড়াবো, কোনো একটা রেস্টুরেন্ট, এখন খাবার দাবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাই কি লাইক করবে, তাই না? কোনো একটা ফ্যাশন হাউস নিয়ে আমরা লাইক বাড়াবো, তাহলে ফ্যাশন হাউস নিয়ে যাদের আগ্রহ আছে তারাই কি এখানে লাইক দিবে, ঠিক আছে? তো যার ফলে আমরা অ্যাকচুয়াল ইয়াগুলো পাচ্ছি। ফেক লাইক যদি কয়েক লাখ হয়, কয়েক কোটি হয়, এখানে কাস্টমারের কোনো লাভ নাই। আর রিয়েল লাইক যদি হয় কয়েক হাজার, ঠিক আছে? আমি কোনো একটা ফ্যাশন হাউসের জন্য লিঙ্ক বিল্ডিং করতেছি, লাইক বাড়াচ্ছি, তাহলে 1000 মানুষ যদি কী করে আমার পেজটাকে যদি লাইক করে, জাস্ট 1000, এই 1000 মানুষ কারা? তারা হচ্ছে ইন্টারেস্টেড বায়ার, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তারা কী হবে? আচ্ছা, তাহলে আমাদের লাইক বাড়ানোর জন্য দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ভালো ভালো পোস্ট তৈরি করা, আর একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে? আর লিঙ্ক বিল্ডিং করা এবং আরও কাজ করতে পারে, সেটা হচ্ছে কি করা, ধরুন কোনো একটা মেন পেজ, ধরুন শৈল্পিক ফ্যাশন আমাদেরকে একটা কাজ দিল যে আমার শৈল্পিকের মূল যে ফ্যান পেজটা, ওই ফ্যান পেজে লাইক বাড়াইতে হবে। তাহলে আমরা আরও কি করতে পারি, অনেকগুলা সাবঅর্ডিনেট পেজ খুলতে পারি না শৈল্পিকের জন্য, অনেকগুলো ইনফরমেটিভ ফ্যান পেজ খুলতে পারি না, ইনফরমেশন ফ্যান পেজ খুলতে পারি এবং ওইখান থেকে কাস্টমারকে ডাইভার্ট করে কোথায় নিয়ে যেতে পারে, মূল ফ্যান পেজে নিয়ে যেতে পারে। তাহলে আমরা আরও একটা জিনিস পাই যে ইনফরমেটিভ ফ্যান পেজ খোঁজা। ইনফরমেটিভ ফ্যান পেজ ক্রিয়েট। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে লাইক বাড়ানোর জন্য আমাদের 3টে কাজ ইম্পর্টেন্ট। একদম এট ফার্স্ট কি, ভালো মানের পোস্ট তৈরি করা, নাম্বার 2 হলো লিঙ্ক বিল্ডিং করা, এবং নাম্বার 3 হলো কি করা ইনফরমেটিভ ফ্যান পেজ তৈরি করা, এবং ইনফরমেটিভ ফ্যান পেজের মাধ্যমে তার মূল ফ্যান পেজে কাস্টমারকে ডাইভার্ট করা। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আর বাকি কাজগুলো আমি খুব ইজিলি আপনাদেরকে বলতে পারবো। একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, এটা তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা তো খুবই সহজ, তাই না? একটা ফ্যান পেজের জন্য অন পেজ অপটিমাইজেশন করতে 5 মিনিটের বেশি লাগার কথা না। কোথায়? আমরা টাইটেলে চেঞ্জ করে দেবো, ইউআরএলে চেঞ্জ করে দেবো, ইউআরএল শর্ট করবো, তারপর কোথায় শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ট্যাগ, পোস্ট, তাই না? এগুলোই তো। এবং আমাদের অন পেজ অপটিমাইজেশন করলে কী হবে, এটা ফেসবুকে সার্চ করলেও ভিজিবল হবে, প্লাস যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমাদের ইয়াটা ভিজিবল হবে। আচ্ছা, গ্রুপ পেজ তৈরি করা, ফ্যান পেজ তৈরি করা, এগুলো তো আপনারা পারবেন, এগুলো পারা যাবে। তো এগুলোর খুব একটা কাজ থাকেও না, আর এগুলো তো কোম্পানি নিজেই তৈরি করে। আর এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে কেন, গ্রুপ পেজ ফ্যান পেজ আমরা কেন তৈরি করব? এই যে একটু আগে যেটা বললাম, সাবঅর্ডিনেট পেজ তৈরি করা। শৈল্পিক আমাদেরকে বললো তার মূল পেজে লাইক দেওয়ার জন্য, তাহলে আমরা ফেসবুকে অনেকগুলো সাবঅর্ডিনেট পেজ তৈরি করব, অনেকগুলো সাবঅর্ডিনেট ফ্যান পেজ তৈরি করব, সাবঅর্ডিনেট গ্রুপ তৈরি করব, মানে ইনফরমেশন গ্রুপ, ইনফরমেশন ফ্যান পেজ। লক্ষ্য কী থাকবে? কোম্পানির মেইন ফ্যান পেজে ভিউয়ারকে ডাইভার্ট করা। আচ্ছা, এরপর হচ্ছে পজিটিভ কমেন্টস করা, পজিটিভ কমেন্টস, ঠিক আছে? আমি একটা জিনিস দেখাই, মনে করেন আমি কি এই সাবান, রংফর সাগরের সাবান, এখন এই সাবানের নিচে যদি অনেকগুলো কমেন্টস আসে, এখন কোম্পানি যদি প্রচার করে, এই প্রচারটা কি পজিটিভ হয় নাকি, রেজাল্টটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? যত বেশি প্রচার তত বেশি কোম্পানির লাভ না, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা ভয়াবহ আকারও ধারণ করতে পারে। প্রচারটা অনেক সময় কি হতে পারে, ভয়াবহ রকমের হতে পারে। এটা সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ম্যাগি। নেগেটিভ মার্কেটিং কি, পুরোপুরি একটা ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা নেগেটিভ মার্কেটিং। আচ্ছা, আমি একটু পরে বলতেছি। তো এখন এই যে রংফর সাগরের ক্রিম সাবান, এটাকে আমরা কি প্রচার করলাম, এখন প্রচার করার পরে কি হবে, এটা স্বাভাবিকভাবে এটা সম্পর্কে মানুষ জানবে। এখন এই যে অনেক পরিমাণ মানুষ এটা সম্পর্কে জানতেছে, এতে আমরা যেটা ধারণা করি যে কোম্পানির কি এটা লাভই হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা উল্টাটাও হতে পারে। যেমন আমাদের যে কমিউনিকেশন, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন।
টিভিতে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। টিভিতে যদি এই সামানের বিজ্ঞাপনটা দেখায় তাহলে কি মানুষ শুধুমাত্র শুনবে, তাই না? বাট পাবলিক কমেন্টসগুলো এখানে অ্যাড হবে না। তো এখানে এই সামানটা যখন মানুষ দেখবে অথবা কিনবে তখন মানুষ কিন্তু নিচে কমেন্টস করবে। মানুষ যদি পজিটিভ কমেন্টস করে যে সাবানটা ভালো, সাবানটা আমার গায়ে দিয়ে ভালো লাগছে, তাহলে অন্য অন্য মানুষ ইন্সপায়ার হবে। আমি কি বুঝতে পারছি? আবার যদি উল্টাটা করে, কোনো মানুষ যদি বলে যে আমার কি আগে মাথায় চুল ছিল, এই সাবানটা ব্যবহার করছে, এখন আর চুল টুল নাই, তখন মানুষ আর কি যারা কিনে থাকে তারা কিনবে, ঠিক আছে? তারা একটা নেগেটিভ মার্কেটিং হয়ে যাচ্ছে না? তো সেই জন্য যে কোনো একটা ফ্যান পেজে করার পরে ফ্যান পেজের অথরিটিকে খুব সাবধানে লক্ষ্য রাখতে হয় যে কোনো নেগেটিভ কমেন্টস আসতেছে কিনা প্রোডাক্ট সম্পর্কে, ঠিক আছে? ফ্যান পেজ যদি কোনো নেগেটিভ কমেন্টস আসে প্রোডাক্ট সম্পর্কে, তাহলে মানুষের কি স্থায়ীভাবে ওই প্রোডাক্টের প্রতি একটা বিতৃষ্ণার সৃষ্টি হবে। সে দোকানে গিয়ে বলবে যে আমাকে যে কোনো একটা সামান দেন, ওই সাবানটা ছাড়া। আমি কি বুঝতে পারছি? তো সুতরাং বিভিন্ন বড় বড় ফ্যান পেজে সবসময় একজন লোককে রাখতে হয় শুধুমাত্র নেগেটিভ কমেন্টসগুলো মুছে দেওয়ার জন্য। পাবলিক কমেন্টস তো অটোমেটিক্যালি পড়বে, ঠিক আছে? এবং নেগেটিভ কমেন্টসগুলো কী করার জন্য? হ্যাঁ, রিমুভ করার জন্য। তাহলে আমাদের নেগেটিভ কমেন্টসগুলো মুছে দেওয়া সেটাও একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ কমেন্টসগুলো মুছে দেওয়া পাশাপাশি কি প্রয়োজন সাপেক্ষে পজিটিভ কমেন্টস দেওয়া। এখন একটা নতুন ফ্যান পেজ যেখানে এখনও কোনো কি হয়নি, পাবলিক খুব বেশি জানে না, ঠিক আছে? পাবলিকের কোনো রকম সেন্টিমেন্ট এখনও গ্রো হয়নি, তো সেখানে কী করা যাবে? পজিটিভ কমেন্টস দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাগি নিয়ে যে কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে নেগেটিভ মার্কেটিংয়ের একটা রেজাল্ট, ম্যাগি, ঠিক আছে? বাস্তবে আমাদের দেশে যেটা হয়, যে কোনো ধরনের প্রোডাক্টের মধ্যে আমরা যে আম খাচ্ছি ফরমালিন, এমন কোনো খাবার নাই যেখানে কি নাই, ভেজাল নাই, ঠিক আছে? তো ম্যাগিতে পাওয়া গেছিলো কোথায়? ইন্ডিয়াতে। ম্যাগিতে যে পরিমাণ যদি খারাপ কোনো কিছু থাকে, তার চেয়ে আমাদের যে কোনো ধরনের খাবার দাবারে কি আছে, তার চেয়ে বেশি বেশি ভেজাল আছে, ঠিক আছে? এখন বাংলাদেশের কম্পারেটিভলি যতগুলো নুডলস আছে, ম্যাগিটা ভালো, ম্যাগির যদি এখানে খারাপ কিছু থাকো তারপরে ওইটা ভালো, মানে খারাপের ভালো। বাকি যেগুলো আছে ওগুলো আরও খারাপ, কিন্তু খারাপ যেগুলো আছে ওগুলো সাবলীলভাবে চলতেছে না? ম্যাগিটা বন্ধ হয়ে গেছে কেন? এটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং, ঠিক আছে? তো ওই নেগেটিভ মার্কেটিং যদি কোনো একটা প্রোডাক্টের হয়ে যায়, তখন ওই কোম্পানিটা কী করে? ওই তাদের ইমেজটা গ্রো করার জন্য তারা রেপুটেশন ম্যানেজমেন্ট করে। তখন তারা আমাদেরকে কাজ দেয় যে আমার জন্য রেপুটেশন ম্যানেজমেন্ট করো। আপনারা কি রেপুটেশন ম্যানেজমেন্টের কথা শুনছেন? রেপুটেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোম্পানির ভাবমূর্তি পুনরুদ্ধার করা। এখন ম্যাগি নুডলস কী হয়ে গেল? তাদের ভাবমূর্তি পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? এখন মানুষ স্বাভাবিকভাবে মনে করতেছে কি ম্যাগি নুডলস কীরকম ক্ষতিকর। এখন ওদেরও তো অনেক কথা বলা থাকতে পারে, তাই না? তো ওরা যদি বলে যে আমাদের এটা এরকম টেস্ট করেছে, এরকম করেছে, সেরকম করেছে, মানে ওদের সম্পর্কে যে কথাগুলো, ওদের যে কথাগুলো, ওরা যদি জিনিসটা প্রমাণ সহ যদি বলে যে না আমাদের নুডলসে কোনো কি নেই, খারাপ দিক নেই, তাহলে এটা যদি ওরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ব্যাপকভাবে যদি প্রচার করে, তাহলে ওদের ইমেজটা আবার কি ধীরে ধীরে ফেরত আসবে না? ঠিক আছে? মানে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করবে। ওটা হচ্ছে রেপুটেশন ম্যানেজমেন্ট। মাঝখানে প্রাণ কোম্পানির এরকম হয়েছিল। প্রাণের ওই যে জুসটা, ম্যাঙ্গো জুস, ওই যে ফেসবুকে আমরা দেখছিলাম যে খুব খারাপ পরিবেশে ম্যাঙ্গো জুস বানাচ্ছে, ঠিক আছে? ম্যাঙ্গো জুসের বদলে আমরা কী খাচ্ছি, অনেকগুলো খারাপ রেপুটেশন হয়ে গেছিলো না? প্রাণ কী করছে? রেপুটেশন ম্যানেজমেন্ট করেছে। এখন মোটামুটি তারা কি স্টেবল হয়ে গেছে, ঠিক আছে? তো ম্যাগি ব্র্যান্ডটাও দেখবেন আবার কিছুদিন পরে চলে আসবে। তো যখন কোনো একটা কোম্পানি যখন ফল্টে পড়ে যায়, যখন কোনো একটা কোম্পানির নেগেটিভ মার্কেটিং হয়ে যায়, তখন কোম্পানি আমাদেরকে কাজ দেয় রেপুটেশন ম্যানেজমেন্ট করার জন্য। তখন কোম্পানি বিশাল আকারের একটা বাজেট করে এবং কি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে যে আগামী 3 বছর অথবা 4 বছর, তখন প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সারকে হায়ার করে, যে শুধুমাত্র কী করবে? সোশ্যাল মিডিয়াতে, ব্লগ সাইটে, ফোরাম সাইটে কী করবে? শুধুমাত্র তাদের পক্ষে কী করবে? রেপুটেশন ম্যানেজমেন্ট করবে। মানে কোম্পানির যে ভালো দিকগুলো, সেই দিকগুলো তুলে ধরবে। আমি কি বুঝতে পারছি? আপনি যদি আপওয়ার্কে যদি সার্চ করেন রেপুটেশন ম্যানেজমেন্ট লেগে অনেকগুলো কাজ পাবেন। আচ্ছা, নেগেটিভ কমেন্টস মুছে দেওয়া, পজিটিভ কমেন্টস দেওয়া কাজ। মনিটরিং করার কাজ হচ্ছে মূলত ম্যানেজারের কাজ, ম্যানেজারিয়াল জব। আমরা যখন কোনো একটা কাজ করবো, যেমন আমি চাচ্ছি কি ইন্ডিয়া থেকে লাইক, এখন আমার ইন্ডিয়া থেকে এক্সপেক্টেড লাইক আসতেছে কিনা সেটা আমি কীভাবে বুঝবো? মনিটরিং থেকে না? আবার কোন দেশ থেকে লাইক করতেছে, কে লাইক করতেছে, যে লাইক করতেছে তার এজ কত, সে ছেলে না মেয়ে, আমরা বিস্তারিত তথ্য আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো যখন আপনি ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করবেন, ম্যানেজার হিসেবে কাজ করার জন্য অন্যতম যোগ্যতা কী? আপনাকে মনিটরিং জানতে হবে। আপনি মনিটর করতে পারেন যে আপনি কাজ করতেছেন, কাজের ফলে এক্সপেক্টেড রেজাল্ট কী হচ্ছে সেটা আপনি মনিটর করতে পারবেন। এবং মনিটর করার পর কী করব? আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কাজটা আমি চালু রাখবো, কোন কাজটা করাবো না, অথবা কোন দিকে গুরুত্ব দেবো, কোন দিকে গুরুত্ব দেবো না।
আমি কি বুঝতে পারছি? মনিটরিং। তো কোনো একটা বায়ার যদি বলে যে আমার ফেসবুক ম্যানেজার প্রয়োজন এবং ফেসবুকের ওভারঅল সবগুলো কাজ করতে হবে, তখন আমরা কি বলবো? যে আমি সবগুলো কাজ করতে পারি এবং স্পেশালি মনিটরিংটা অনেক ভালোভাবে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে, হ্যাঁ এরপর তো শেষ। আপনারা কি বুঝতে পারছেন? আমরা মোটামুটি ফেসবুকের যতগুলো জব সেগমেন্ট আছে সবগুলো জব সেগমেন্ট নিয়ে আলোচনা করলাম। কারো কোনো কোশ্চেন আছে? আমি এখন সরাসরি আপওয়ার্কের কাজে যাচ্ছি। এখন আমি দেখবো যে সরাসরি বায়ারের রিকোয়ারমেন্টগুলো কেমন হয়। ঠিক আছে? বায়ার যে সেগমেন্টগুলো কাজ দেয় সেই সেগমেন্টগুলো কী কী হয়? হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন গত ক্লাসে দেখিয়েছিলাম। গত ক্লাসে করেন নাই? ওই আপনি ক্লাসটার রেকর্ডটা নিয়ে যান। আচ্ছা, আমি এখন সরাসরি আপওয়ার্কে যাচ্ছি। এখন আমি কাজগুলো দেখাবো, সেগমেন্টগুলো, যে বায়ারের রিকোয়ারমেন্ট কীরকম থাকে। আমরা কাজগুলো কোথায় খুঁজবো? ফাইন্ড ওয়ার্ক। ঠিক আছে? ফাইন্ড ওয়ার্কে শুধুমাত্র ফেসবুক লিখে যদি সার্চ করি, ফেসবুকে নিয়ে কাজ কয়টা আছে? কয়টা? 3449টা। এর মধ্যে আওয়ারলি কাজ কয়টা আছে? 2257টা। আর ফিক্সড প্রাইজের কাজ আছে 1192টা। কোন কাজ বেশি, আওয়ারলি নাকি ফিক্সড প্রাইস? আওয়ারলি কাজ বেশি। আচ্ছা, তাহলে আমরা করব কোন ধরনের কাজ, আওয়ারলি নাকি ফিক্সড প্রাইস? আওয়ারলি। আওয়ারলি কাজের মিনিমাম রেট কত? পার আওয়ার $3। আচ্ছা, আমরা কাজগুলো দেখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিড এ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। কাজটা হচ্ছে আওয়ারলি কাজ। কাজটা দেখেন, উই হ্যাভ অ্যান অনলাইন প্রোগ্রাম ফর আফ্রিকান আমেরিকানস that we market on Facebook. We had like to test out a Facebook marketing expert to see if you can help us generate quickly African American leads মানে আপনারা বুঝেন? লিডস মানে হলো আগ্রহী ক্রেতা অথবা আগ্রহী ব্যক্তি। লিডস বলতে আমি যদি একটা ফ্যাশন হাউস নিই, তো ফ্যাশন হাউসের প্রতি যারা কাপড় চোপড় কিনবে অথবা এই ব্যাপারে যারা আগ্রহী, ঠিক আছে, আগ্রহী কাস্টমারদেরকে আমরা বলি লিডস বাই সেগমেন্টিং potential customers based on the both interest and actions to add them to our sales funnel and take them to our landing page. এখানে বায়ার যত ধরনের কথা বলবে, এখানে সবগুলো কথাকে যদি আমরা সামারাইজ করি, প্রত্যেকটা বায়ারের প্রকাশভঙ্গিটা এক এক রকম হয়, বাট প্রত্যেকটা বায়ার একই কথা বলে। ঠিক আছে? যখন ফেসবুকে কাজ করতে বলে, বায়ার আমাদেরকে বলে যে আমার রিলেটেড যেটা পার্সন তাদেরকে আমাকে কি কালেক্ট করে দাও, ওই যে রিলিভেন্ট লিডস। আমি কি বুঝতে পারছি? কারণ বায়ার স্বাভাবিকভাবে চাইবে সে যে প্রোডাক্টটা সেল করবে সেই প্রোডাক্টটা কিনবে এমন ধরনের মানুষ যেন তার সাথে অ্যাড হয়। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলবো? রিলিভেন্ট লিডস। আরেকটা কথা বলবে যে ফেক লাইক চাই না, রিয়েল লাইক চাই। ঠিক আছে? এটাকে হয়তো সে বিভিন্নভাবে বলতে পারে, বাট মূল কথাটা এটাই। তারপর বলতে পারে কি, মানে কি করার জন্য, মানে আলটিমেট উদ্দেশ্যটা সে বলবে যে আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এইটা, আমি মানে এই আলটিমেট উদ্দেশ্যটা ফুলফিল করতে চাই। হয়তো কোনো একটা ক্লাব যদি হয়, তাদের মেম্বার কালেকশন করা, নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে? আপনাকে আলটিমেট উদ্দেশ্যটা বলবে। কোনো একটা কোম্পানি যদি তারা চাই যে তারা প্রোডাক্ট সেল করবে, সেটা আপনাকে আলটিমেট বলবে যে আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। ঠিক আছে? আলটিমেট উদ্দেশ্যটা বলবে। ঠিক আছে? কোনো একটা বায়ার যখন আপনাকে কাজ দেবে, বায়ার প্রোডাক্ট ডেসক্রিপশনে বা জব ডেসক্রিপশনে যা যা লাগবে, বায়ার তার আলটিমেট উদ্দেশ্যটা বলবে। আলটিমেট উদ্দেশ্যটা দুইটা হতে পারে কাজের উদ্দেশ্য, আর হতে পারে কি তার আলটিমেট চাওয়া। হয়তো আলটিমেট উদ্দেশ্য বলে আমার সেলস বাড়তে হবে, অথবা বলে কি আমাকে এই পরিমাণ কাজ করে দিতে হবে। ঠিক আছে? আলটিমেট উদ্দেশ্যটা বলবে, তারপর বলবে ফেক লাইক না করার জন্য, তারপর বলবে কি তার রিলিভেন্ট লিডস জোগাড় করার জন্য, এবং বলবে যে পোস্টগুলো আপনি তৈরি করবেন সে পোস্টগুলো হতে হবে কি রিলিভেন্ট, সেই পোস্টগুলো হতে হবে অনেক বেশি কি
অ্যাক্টিভ, মানে ওইগুলো দেখেই জন্য আপনার পেজে মানুষ আসে, ঠিক আছে। রিলিভেন্ট এবং কি খুব মানে ভালো মানের পোস্ট তৈরি করা, এবং সেই পোস্টের মধ্যে সবগুলো জিনিস করা, ইমেজ, টেক্সট, ভিডিও এবং অডিও সবগুলো জিনিস থাকা, যেগুলো দেখে মানুষ ইমপ্রেস হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? তো আমরা কাজ শেখার সময় যে বিষয়গুলো আমি আপনাদেরকে আলোচনা করছি, যে বিষয়গুলো বলছি, ওই বায়ার ওই বিষয়গুলো বলবে, বাট তার বলার প্রকাশভঙ্গিটা কী হতে পারে, ডিফারেন্ট হতে পারে। আমি কি বোঝাতে পারছি? সবগুলো বায়ার একই কথা বলবে। এখন আমাকে বুঝাই বলেন, এই বায়ার কি বলছে, এই বায়ারের মূল উদ্দেশ্যটা কি? আমরা কাজটা একটু দেখি, এই বায়ারটা কোথাকার। বায়ারটা কোথাকার? ইউনাইটেড স্টেটস, আমেরিকান বায়ার। উই হ্যাভ অ্যান অনলাইন প্রোগ্রাম অফ আফ্রিকান আমেরিকানস, মানে নিগ্রুদের আফ্রিকান আমেরিকান, নিগ্রুদের কোনো একটা সংগঠন, দ্যাট উই মার্কেট অন ফেসবুক। উই উড লাইক টু টেস্ট আউট এ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট টু সি হেল্প আস জেনারেট কোয়ালিটি আফ্রিকান আমেরিকান লিডস বাই, তার মানে কোয়ালিটি আফ্রিকান আমেরিকান লিডস। সে লিডসটা হচ্ছে কোথাকার লিডস? আফ্রিকান নাকি আমেরিকান? আফ্রিকান আমেরিকান, মানে আফ্রিকান মানুষ কিন্তু আমেরিকায় থাকে, ঠিক আছে। আচ্ছা, বাই সেগমেন্টিং পোটেনশিয়াল কাস্টমার্স বেসড অন আওয়ার বোথ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাকশনস টু অ্যাড দেম টু আওয়ার সেলস ফানেল, তার মূল উদ্দেশ্যটা কি? সেলস বাড়ানো। অ্যান্ড টেক দেম টু আওয়ার ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা কি? বিমান যেখানে ল্যান্ড করে, একটা ল্যান্ডিং স্টেশন থাকে না, ল্যান্ডিং থাকে না, ঠিক আছে, হেলিকপ্টার ল্যান্ড করে, বিমান ল্যান্ড করে, ঠিক আছে। তো আমাদের এখানে ল্যান্ডিং পেজটা কি? আমরা যেই পেজটা লিঙ্ক বিল্ডিং করব, আমি লিখলাম কি যে আপনি বাংলাদেশের নিউজ জানতে এখানে ক্লিক করুন, হ্যাঁ এখানে ক্লিক করুন, এটা বলে আমি প্রথম আলোর লিঙ্কটা দিলাম। তাহলে প্রথম আলোর লিঙ্কটা কি বলবো? এটা ল্যান্ডিং পেজ, মানে আমি যে পেজে মানুষকে নিয়ে যেতে চাচ্ছি। আমি একটা ইনফরমেশন পেজ করলাম, সেই ইনফরমেশন পেজে একটা পোস্ট করলাম, পোস্টের নিচে আমি একটা লিঙ্ক দিলাম, তাই না? তাহলে ওই লিঙ্কটা কি? ওই লিঙ্কটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমি একটা ল্যান্ডিং পেজ এখানে দেখাই, এই যে এটা আমি একটা সাবান দিলাম, আবুল বিউটি সোপ, এবং নিচে কি এটা কি? এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন সহজ করে যদি আমরা বলি যে আমরা যদি কোনো জায়গায় একটা লিঙ্ক বিল্ডিং করি, ওই লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যে যে লিঙ্কটা আমরা দিই, সেই লিঙ্কটা কি? ল্যান্ডিং পেজ। এখন আমি যেটা দিচ্ছি যে abulsoap.com, এটা হচ্ছে একটা ল্যান্ডিং সাইট, দ্যাট ইজ নট এ ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন abulsoap.com, এখানে আমার মধ্যে কয়েক হাজার পেজ থাকতে পারে না? আমি দেখাই আপনাদেরকে, ইউনিলিভার অথবা টয়টা। এখন টয়টা কোম্পানি আমাদেরকে বললো তার কাজ করার জন্য, কিন্তু সে আমাদেরকে সব ধরনের গাড়ি বিক্রি করতে বলে নাই। ধরুন এক একজনকে এক একটা গাড়ির মার্কেটিং করতে বলছে। এখন আমাকে যে গাড়ির মার্কেটিং করতে বলছে, সাপোজ গাড়ি হচ্ছে এটা, এখন এখানে ইউআরএলটা কেমন আছে? .com পর্যন্ত, তাই না? বাট টয়টা নতুন একটা কার ইন্ট্রোডিউস করছে, মনে করেন এই গাড়িটা, ইউরোলটা চেঞ্জ হচ্ছে না? গাড়ির নাম কি? হাইবার্ট, হ্যাঁ হাইব্রিড, দ্য মোস্ট এফিসিয়েন্ট প্রিয়াস ইয়েট। এখন আমাদেরকে টয়টা বললো কি এই গাড়িটা মার্কেটিং করার জন্য, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি বলবে? এই লিঙ্কটা তুমি নাও, ঠিক আছে। তাহলে আমাদেরকে লিঙ্ক দিবে এইটা। তাহলে আমরা কাস্টমারকে নিয়ে আসবো কোথায়? টয়টার মূল পেজে নাকি এই পেজে? এই পেজে, মানে টয়টার মূল সাইট হচ্ছে কি একটা বই, আর এটা হচ্ছে বইয়ের একটা পৃষ্ঠা, তাই না? তো আমরা যখন লিঙ্ক বিল্ডিং করবো, সবসময় আমরা কি ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করবো নাকি ওয়েব পেজের লিঙ্ক বিল্ডিং করবো? কিসের? ওয়েব পেজের লিঙ্ক বিল্ডিং করবো। ওয়েব পেজে লিঙ্ক বিল্ডিং করবো। তাহলে আমরা কি করবো? এই লিঙ্কটাকে নিয়ে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি ধরুন ফেসবুকে দিচ্ছি, এখানে যদি আমি দিই পেস্ট, অটোমেটিক্যালি গাড়িটা চলে আসে না? পাবলিশ। তাহলে আমি যে লিঙ্কটা বিল্ড করলাম, এটা ল্যান্ডিং পেজ কি? এখানে যদি ক্লিক করে সোজা কি টয়টার মূল পেজে যাবে না, কোথায় যাবে? এখানে যদি ক্লিক করে সোজা চলে যাবে ওই পেজেই। তাহলে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে।
তাহলে প্রত্যেকটা বায়ার যখন আমাদেরকে কাজ করতে দিবে, এখন একটা বায়ারের একটা কোম্পানির অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। একটা ওয়েবসাইট কিন্তু ওয়েব পেজ থাকবে কয়টা, অনেকগুলো, এবং এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের প্রোডাক্টের কথা বলা থাকবে। তো আপনার যখন কাজ করবেন, আপনি একটা স্পেসিফিক পেজের কাজ করবেন। আমি কি বুঝতে পারছি? স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো সেই জন্য আপনার মূল লক্ষ্য থাকবে কি, তাকে বায়ারের যে কোনো একটা নির্দিষ্ট পেজে নিয়ে যাওয়া। তাহলে এখানে বায়ার আমাদেরকে ওটুকুই বলবে, যখন কোনো বায়ার আমাদেরকে কাজ দেবে, আমাদেরকে ওটুকুই বলবে যে এই কাজটা আমরা করবো কি করবো না, এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের যতটুকু প্রয়োজন। আমি কি বুঝতে পারছি? কাজটা করবো কি করবো না, এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের যতটুকু ইনফরমেশন প্রয়োজন ওটুকু আমাদেরকে বলবে। এখন বিস্তারিতভাবে বায়ার এখানে বলবে না। বিস্তারিত কখন বলবে? যখন আপনার সাথে চ্যাট হবে, যখন সে আপনাকে হায়ার করবে, তখন সে আপনাকে সব কিছু দিবে, সব ব্যাপারে বিস্তারিত বলবে, সব কিছু বলবে। এখানে ম্যাক্সিমাম কোম্পানি তাদের এখানে ফ্যান পেজের নামও বলে না, তাদের প্রোডাক্ট কী সেটাও বলে না, তাদের আলটিমেট কী কাজ করতে হবে সেটাই বলে। এরকম বলে যে আমরা একটা হাউজিং কোম্পানি, আমরা ফ্ল্যাট সেল করতে চাই, এখন আপনি আমাদের ফ্ল্যাট সেল করার ব্যাপারে যদি হন, মানে কি ফেসবুকের মাধ্যমে যদি আপনি ফ্ল্যাট সেল করতে পারেন, তাহলে কি কাজে অ্যাপ্লাই করেন, এটুকু থাকে। বাট সেই কোম্পানির নাম কি, ওদের কোথায় আছে, কোথায় কী আছে, এত ব্যাপারে বিস্তারিত বলে না। আমি কি বুঝতে পারছি? আর আমরা যখন অ্যাপ্লাই করার সময় আমাদের অত বিস্তারিত না জানলেও চলবে। আমাদের শুধু জানা দরকার যে এই কাজের নেচারটা কী, কাজটা আমরা করতে পারবো কি পারবো না। যদি মনে করেন যে কাজটা করতে পারবেন, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে এখানে ল্যান্ডিং পেজ আমরা যতটুকু বুঝলাম, এটা হচ্ছে আফ্রিকান আমেরিকানদের একটা পেজ। সেই পেজে তারা কোনো একটা কিছু সেল করে, তাই না? এবং আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। কী জন্য? ফেসবুকে কাজ করবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবেন, এবং সেই ল্যান্ডিং পেজে ভিউয়ারকে ডাইভার্ট করার জন্য। এবং সেই ভিউয়াররা কেমন হবে? যারা তাদের রিলিভেন্ট, মানে যারা তাদের প্রোডাক্টের ব্যাপারে আগ্রহী। আমি কি বুঝতে পারছি? গেল। এরপর দেখেন, তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটা বায়ারের ক্ষেত্রে সেম। প্রত্যেকটা বায়ার একই কথা বলে, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে, ভাষাটা চেঞ্জ, বাট মনের কথাটা সবার সেম। ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস, আচ্ছা দরকার নেই এটা। কি আমরা কি ফেসবুকের মধ্যে আছি? Social network marketing. My client is looking for a contractor to assist in personal social network marketing. This may include Facebook and another website. Must be good conversationalist, have good memory, and is a trustworthy track record. ঠিক আছে? মাই ক্লায়েন্ট ইজ লুকিং ফর, মাই ক্লায়েন্ট মানে কি, সে কোনো একটা কোম্পানির পক্ষ থেকে ইয়াটা দিছে, মানে সে কোনো একটা কোম্পানিতে জব করে, ওই কোম্পানির পক্ষ থেকে সে পোস্টটা করছে যে তার ক্লায়েন্ট, তার কোম্পানিতে এমন একজন লোক দরকার যে সে কি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে, যার অনেক ভালো ট্র্যাক রেকর্ড আছে, আগে ভালো কাজ করছে, এবং যে কি তার মেমোরি ভালো, তারপর কি কনভারসেশন ভালো, কিছুই চাইছে। এখানে মূল কথা একই। SEO for real estate website. Facebook account was hacked. Need expert to recover. কারো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এখন সে কি এটা রিকভার করার জন্য পোস্ট করছে। চেঞ্জ ফেসবুক পেজ ইউআরএল। সে পেজের ইউআরএলটা চেঞ্জ করতে পারতেছে না, এটা চেঞ্জ করে দিতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি, এগুলো ছোটোখাটো কাজ। আমাদের মূল কাজ হচ্ছে ফেসবুকের পোস্ট করা। আপনি ফেসবুকের পোস্ট করার অনেকগুলো কাজ পাবেন। একটা হচ্ছে লাইক বাড়ানো, আর একটা পোস্ট তৈরি করা। যাক, আমি আপাতত আপনাদেরকে কাজ দিচ্ছি যে আপনারা ফেসবুকের কাজগুলো দেখবেন। এতদিন আমরা যে কাজগুলো শিখছি
ওই কাজগুলো দেখবেন, ঠিক আছে। ফেসবুকের কাজগুলো আপনারা ফেসবুক নিয়ে সার্চ করবেন, এখানে যে কাজগুলো দেখবেন সেগুলো মিলিয়ে দেখবেন যে আপনার জানার সাথে সেগুলো মিলতেছে কিনা এবং আপনি সেই কাজগুলো করতে অ্যাবল কিনা, ঠিক আছে। যদি মনে করেন যে না এই কাজটা আমার বুঝতে সমস্যা হচ্ছে অথবা এই কাজটা আমি পারবো বলে মনে হচ্ছে না, তখন সেই জিনিসটা আপনি লিখবেন, খাতায় লিখবেন, লিখে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি সেটা বুঝিয়ে দেবো। আর অ্যাপ্লাই করার আগে এখানে আমাদের আরেকটা ক্লাস আছে, অ্যাপ্লাই ক্লাস। আপনারা অবশ্যই অ্যাপ্লাই ক্লাসটা নিয়ে যাবেন। দেখেন এখানে একটা অ্যাপ্লাই ক্লাস আছে, যেটা অ্যাপ্লাই ক্লাস। অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই ক্লাসটা দেখেই অ্যাপ্লাই করবেন। এটা 2.5 ঘন্টার একটা ক্লাস, এটা দেখেই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। কারণ অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই কীভাবে করবেন, কভার লেটার কীভাবে লিখবেন, এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। এটা না দেখে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্লাইটা ভালো হবে না। অনেকগুলো অ্যাপ্লাই করবেন কিন্তু অ্যাপ্লাই করলে লাভ হবে না, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করলে আমরা রেসপন্স পাবো, কীভাবে অ্যাপ্লাই করলে আমরা সহজে কাজ পাবো, এখানে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আপনারা অ্যাপ্লাই ক্লাসটা নিয়ে যাবেন। অ্যাপ্লাই ক্লাসটা হচ্ছে এখানে ওদেরকে বললেই দিবে, অ্যাপ্লাই ক্লাস বললেই দিবে। তাহলে আজকে আমরা শিখবো অ্যাপ্লাই ক্লাস বললেই দিবে। তাহলে আপনারা আমি আগে যে ভিডিওগুলো রেফারেন্স দিচ্ছি সেগুলো নিয়ে যান। প্লাস কি কোন ভিডিও, যে ভিডিওগুলো আমি রেফারেন্স দিলাম এখানে, এই ভিডিওগুলো নিয়ে যাবেন, প্লাস অ্যাপ্লাই ক্লাস নিয়ে যাবেন। এবং আপনাদের এই সপ্তাহের কাজ হলো ফেসবুকটা দেখা, ফেসবুকের কাজগুলো বাইরে কীভাবে দেয় মানে সেগুলো দেখা, ঠিক আছে। আর ওই যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও করা দেখা। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো অবশ্যই আপনার ফেসবুকের ফ্যান পেজ থাকতে হবে, যদি ফেসবুকের ফ্যান পেজ যদি না থাকে সেক্ষেত্রে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন না। যদি বায়ার জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা চাইবে যে আপনার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড অথবা প্রুভেন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগবে। তো আপনি এক্সপিরিয়েন্স নিজেকে দেখাবেন কীভাবে? আপনি যদি মুখে বলেন যে আমি অনেক এক্সপার্ট, আমি অনেক এক্সপিরিয়েন্স, আমি অনেক ভালো কাজ জানি, এটা বায়ার বুঝবে না, বায়ারকে বোঝানো সহজ হবে না। সবচেয়ে সহজ হবে কী করলে আপনি যদি একটা ফ্যান পেজ তৈরি করেন, ঠিক আছে। তো আপনারা ফ্যান পেজ তৈরি করবেন, প্লাস আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো দেখবেন এবং অ্যাট লাস্ট যখন কাজে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই ভিডিওটা দেখবেন, অ্যাপ্লাই করার ভিডিও দেখবেন, দেখে কাজে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আমি যদি আগামী ক্লাসে হয় আমি এটা নিয়ে আরও আলোচনা করব। আপনারা কাজগুলো করেন, কাজগুলো অ্যাপ্লাই করবেন এবং যারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে যা প্রবলেম হয়েছে, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব, আপনাদের প্রবলেমগুলো মানে সলিউশন নিয়ে, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আজকে ক্লাস নিয়ে? ওকে, সবাইকে ধন্যবাদ।